আসসালামু আলাইকুম। ভারতের তেজস যুদ্ধ বিমানকে আরেক উড়ন্ত কফিন হিসেবে আখ্যা ডিপ্লোম্যাট ম্যাগাজিনের। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিবেদনে মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা, তোলপাড় ভারতে। শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে পাকিস্তানের বিমানকে বাধা ভারতের। মস্কোয় পুতিনের সাথে 5 ঘণ্টা আলোচনা ট্রাম্পের জামাতা জারেড কুশনারের। ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি ছাড়া শেষ হল বৈঠক। ইমরান খানের সাথে কারাগারের সাক্ষাৎ তার বোনের, সুস্থ আছেন ইমরান খান। পুতিন বলেছেন, আমরা ইউরোপের সাথে যুদ্ধে প্রস্তুত। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের নিজস্ব নির্মিত তেজস যুদ্ধ বিমানকে আরেকটি উড়ন্ত কফিন বা বিধবা তৈরির ফাইটার জেট হিসেবে আখ্যায়িত করেছে দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন। 21 নভেম্বর দুবাই আলোচিত এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন এর পাইলট। এ বিষয়ে ডিপ্লোম্যাট লিখেছে, ভারতের উড়ন্ত কফিন বা বিধবা তৈরির যুদ্ধ বিমান MiG-21 এর উত্তরাধিকার হতে চলেছে তেজস যুদ্ধ বিমান। 2021 সালেও একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু তখন বিমান থেকে এর পাইলট বের হতে সক্ষম হলেও এবার দুবাই এয়ার শোতে বের হয়ে আসতে পারেনি পাইলট। ডিপ্লোম্যাট লিখেছে, দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এই বিমানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দুবাই এয়ার শোতে উপস্থিত ছিলেন বিশ্বের অনেক নামকরা মিলিটারি ইঞ্জিনিয়ার, মিলিটারি প্ল্যানার্স, সমরাস্ত্র ক্রেতা, কিন্তু তাদের সামনে এভাবে ভারতের গৌরবখ্যাত তেজস যুদ্ধ বিমানের এই পরিণতি ভারতের সার্বিক সামরিক সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ভারত তাদের নিজস্ব তৈরি হালকা তেজস যুদ্ধ বিমানকে যুক্তরাষ্ট্রের তৈরি F-16, চীন পাকিস্তান যৌথ নির্মিত JF-17, রাশিয়ার তৈরি MiG-29, সুইডেনের তৈরি গ্রিপেন-ই, দক্ষিণ কোরিয়ার তৈরি T-50 এবং চীনের তৈরি J-50 সেনায়াং ফাইটার জেটের সমান শক্তিশালী বলে প্রচার করত। এমনকি ভারতের এই দাবির সাথে তাল মিলিয়ে ভারতের গদি মিডিয়া এই বিমানের শক্তি নিয়ে অনেক বাড়াবাড়িমূলক খবর প্রচার ও প্রকাশ করেছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের উপস্থাপকরা দুবাই এয়ার শোতে তেজস এয়ার শো শুরুর আগে বলতো, এবার ভারতের বায়ু শক্তির তেজ দেখাতে আসছে তেজস যুদ্ধ বিমান। তেজসের তেজে এবার খতম হবে পাকিস্তানের শক্তি। কিন্তু দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমান আকাশে ভেঙে পড়ার পর আসলে ভেঙে পড়েছে ভারতের বিমান বাহিনী সহ গোটা সামরিক বাহিনীর শক্তি। দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমান যেখানে রাখা ছিল তার সামনে লেখা ছিল প্রাইড বা ইন্ডিয়া বা ভারতের গৌরব, কিন্তু আকাশে বাহাদুরি দেখাতে গিয়ে মরুভূমির বালিতে যখন বিমানটি আছড়ে পড়ল, তখন মূলত আছড়ে পড়ল ভারতের গৌরব আর অহংকার। মে মাসের যুদ্ধে পাকিস্তানের কাছে ভারতের বিমান বাহিনীর শোচনীয় পরাজয়ের পর দুবাই এয়ার শোতে বিমান দুর্ঘটনা কেবল ভারতের সশস্ত্র বাহিনী নয়, বরং মোদী সরকারের জন্য একটি বড় আঘাত হিসেবে আবির্ভূত হয়েছে গোটা বিশ্ব দরবারে। ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে, আগামী 10 বছরে ভারত 220টি তেজস যুদ্ধ বিমান সংগ্রহ করতে চেয়েছিল ভারতীয় বিমান বাহিনীর জন্য। এর প্রথম দফায় 83টি, দ্বিতীয় দফায় 97টি এবং তৃতীয় দফায় 40টি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় 180টি যুদ্ধ বিমান কেনার অর্ডারও দেওয়া হয়েছে। প্রথম দফায় বছরে 16টি করে এবং দ্বিতীয় দফায় বছরে 24টি করে তেজস যুদ্ধ বিমান ডেলিভারি পাবার কথা ভারতের। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, ভবিষ্যতে তেজস যুদ্ধ বিমানও ভারতের আরেকটি উড়ন্ত কফিনে পরিণত হয় কিনা সেই বিষয়ে। MiG-21 বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে ভারতের কয়েক শত পাইলট। সে কারণে একে একটি উড়ন্ত কফিন ও বিধবা তৈরির বিমান বলা হতো। সমর বিশ্লেষকদের মতে ভারতের অনেক আশা ছিল তেজস যুদ্ধ বিমান রপ্তানি করা, কিন্তু দুবাই দুর্ঘটনার পর এখন প্রশ্ন দেখা দিয়েছে ভারত নিজেই এই বিমান ব্যবহারে আর আস্থা রাখতে পারে কিনা সেই বিষয়ে। ইতিমধ্যে আর্মেনিয়া বাতিল করেছে $1.2 বিলিয়ন ব্যয়ে ভারত থেকে 12টি তেজস যুদ্ধ বিমান কেনার চুক্তি। সদ্য জমা দেওয়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। কংগ্রেসের এই রিপোর্ট নিয়ে তোলপাড় চলছে ভারতে, কারণ এই রিপোর্টে ভারতের তুলনায় পাকিস্তান আর্মিকে শক্তিশালী এবং শ্রেষ্ঠ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অথচ বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 4র্থ এবং পাকিস্তানের অবস্থান 12তম। মূলত ভারত তাদের বিশাল সেনা সংখ্যা, বড় সামরিক বাজেটের কারণে
র্যাঙ্কিংয়ে পাকিস্তানের তুলনায় অনেক ধাপ এগিয়ে, কিন্তু যুদ্ধ কৌশল, সাহসিকতা এবং দক্ষতায় পাকিস্তানের সেনা কর্মকর্তাদের তুলনায় অনেক পিছিয়ে ভারত। মে মাসের যুদ্ধসহ অতীতে ভারতের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধে তার স্বাক্ষর রেখেছে পাকিস্তান আর্মি। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মে মাসের 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধে চীন তাদের সামরিক শক্তির একটি প্রদর্শন করেছে পাকিস্তানকে সামনে রেখে। এ যুদ্ধে পাকিস্তান চীনা অস্ত্র এবং গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে মোকাবেলায় চীন দ্রুত পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। চীন সম্প্রতি পাকিস্তানের কাছে 40টি J-35 5th জেনারেশন ফাইটার জেট, শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সহ বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। অর্থনৈতিক সংকট থাকার পরেও পাকিস্তান এই বছর সামরিক ব্যয় $9 বিলিয়ন বৃদ্ধির পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসে জমা দেওয়া এই রিপোর্টের পর ভারতীয় বিরোধী দল কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম প্রকাশ তীব্র সমালোচনা করেছেন মোদী সরকারের। জয়রাম প্রকাশ বলেছেন, মোদী সরকারের আমলে গোটা বিশ্বের সামনে একের পর এক মাথা হেঁট হচ্ছে ভারতের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মঙ্গলবার মস্কো পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার সহ একটি প্রতিনিধি দল। স্টিভ উইটকফ এবং জারেড কুশনার মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টানা 5 ঘণ্টা ধরে বৈঠক করেছেন। তবে বৈঠককে ক্রেমলিন গঠনমূলক হিসেবে আখ্যায়িত করলেও রাশিয়ার দখলে থাকা কোনো এলাকা ইউক্রেনের কাছে ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি হননি পুতিন, ফলে অনেকটা ব্যর্থ হয়েছে এই আলোচনা। বৈঠক শেষে ট্রাম্প পুতিনের পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণের কথা ছিল, কিন্তু তাও নির্ধারণ করা হয়নি, ফলে আবার অনিশ্চয়তার মধ্যে পড়ল আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি। বৈঠক শুরু হয় 2 সপ্তাহ আগে ফাঁস হওয়া ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে। এই প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া এবং ডনবাসকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে খার্কিভ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা রাশিয়াকে ছেড়ে দিতে হবে ইউক্রেনের কাছে। ইউক্রেনের ভবিষ্যৎ সেনা সংখ্যা 6 লাখের বেশি হবে না এবং ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। ইউক্রেনের ন্যাটোর কোনো সেনাও মোতায়েন থাকবে না। এই প্রস্তাবকে রাশিয়ার পক্ষে হিসেবে আখ্যায়িত করে ইউরোপ এবং তাদের চাপে প্রস্তাবে সংশোধনী আনা হয় পরবর্তীতে। আর এই সংশোধনীতে তীব্র আপত্তি জানিয়েছে রাশিয়া। ট্রাম্পের 28 দফা প্রস্তাবে যেসব সংশোধনী আনা হয়েছে তাতে বলা হয়েছে, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে কিনা সেটা ন্যাটোর সদস্যরা ঠিক করবে। তাছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নির্ধারিত হবে ন্যাটোর 5ম ধারা অনুযায়ী। ন্যাটোর 5ম ধারায় বলা হয়েছে, ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই ধারা অনুযায়ী ইউক্রেন মূলত পরোক্ষভাবে ন্যাটোর সদস্য হিসেবে স্বীকৃতি পাবে। তাছাড়া ইউক্রেনের সেনা সংখ্যা 6 লাখ থেকে বাড়িয়ে 8 লাখ করার প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া বর্তমানে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই অবস্থায় রাশিয়া তার বিপক্ষে কোনো প্রস্তাব মেনে নিতে রাজি নয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার জব্দকৃত বিপুল অর্থ রাশিয়াকে ফেরত দেওয়ার জন্য। সংবাদ মাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউরোপের প্রতি দাবি জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানে জব্দকৃত অর্থ রাশিয়াকে ফেরত দিতে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রায় $400 বিলিয়ন জব্দ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। এর মধ্যে ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান জব্দ করেছে $160 বিলিয়ন। মঙ্গলবার মস্কোয় যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের সাথে আলোচনা শুরুর আগে সোমবার পুতিন এক বক্তব্যে বলেছেন, ইউরোপের শান্তি প্রস্তাব আমরা মানব না। ইউরোপ আসলে যুদ্ধ চায়, আমরা ইউরোপের সাথে যুদ্ধ করতে চাই না, কিন্তু তারা যদি যুদ্ধ চায় তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। বন্যায় বিধ্বস্ত শ্রীলঙ্কায় বিমানে করে ত্রাণ পাঠাতে চেয়েছিল পাকিস্তান। এজন্য ভারতের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চায় পাকিস্তান। আবেদনের 4 ঘণ্টা পর ভারত অনুমতি দেয়, কিন্তু পাকিস্তানের ত্রাণবাহী বিমানকে ভারতের আকাশে প্রবেশের জন্য 60 ঘণ্টা পর্যন্ত অপেক্ষায় বসিয়ে রাখে ভারত। দীর্ঘ অপেক্ষার পর রোববার রাতে পাকিস্তানের বিমানকে ভারতের আকাশে প্রবেশের অনুমতি দিয়েছে নয়াদিল্লি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ভারত বাংলাদেশ থেকে ভুটান স্থল ট্রানজিটও বন্ধ করে দিয়েছে। ভুটান সম্প্রতি থাইল্যান্ড থেকে আনা পণ্য খালাস করে
চট্টগ্রাম বন্দরে, এরপর তা নিয়ে যায় লালমনিরহাটে বুড়িমারি স্থল সীমান্তে। কিন্তু ভারত আটকে দেয় এই পণ্য তাদের ভূমি ব্যবহার করে ভুটানে প্রবেশ করতে। অথচ 2023 সালে ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশ চুক্তি করেছে স্থল বাণিজ্যে একে অপরের ভূমি ব্যবহারের। বাংলাদেশের লালমনিরহাট থেকে ভুটানের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। প্রতিবেশী দেশের প্রতি ভারতের এই ধরনের আচরণকে ভারতের ছোটলোকি আর নোংরা মানসিকতা হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। কারাগারে শারীরিকভাবে সুস্থ আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খান, তবে তিনি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত। মঙ্গলবার কারাগারে ইমরান খানের সাথে দেখা করেছেন তার বোন উজমা খানম। ইমরান খানের সাথে আধা ঘন্টার বেশি বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান উজমা খান। সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে ইমরান খান কারাগারে মারা গেছেন, কারণ অনেক দিন ধরে পাকিস্তান কারা কর্তৃপক্ষ ইমরান খানের সাথে কাউকে সাক্ষাতের অনুমতি দেয়। এরপর ছড়িয়ে পড়ে এই ধরনের খবর। মঙ্গলবার তার অবসান হল। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।